ইডির জালে জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল ইডি। 2 মাসের মাথায় বড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই চার্জশিটে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে 80টা রেটে চার্জশিট পেশ করা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এবং যেটা জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক, মুর্শিদাবাদের বড়োয়ার এই যে বিধায়ক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল 25শে আগস্ট, এবং প্রায় 60 দিনের মাথায় এই চার্জশিট পেশ করলো। মূলত যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা তার বিরুদ্ধে চাকরি বিক্রি করে 1.5 কোটি টাকারও বেশি যেটা আর্থিক দুর্নীতি তিনি করেছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের তরফ থেকে মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গাতে নামে বেনামে প্রায় 12টি সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং জীবনকৃষ্ণর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, সেই বিষয়টা যেমন সেখানে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের সময় মোবাইল ফোন নিয়ে যে নাটক তৈরি হয়েছিল, তার কারণ মোবাইল ফোন ছুড়ে দেওয়ার অভিযোগ ছিল, যদিও তিনি পরে সেটা অস্বীকার করেন। এবং পরবর্তীকালে ইডি অফিসাররা সেই মোবাইল ফোন পুড়িয়ে নিয়ে আসেন বাড়ির পেছন থেকে। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে এই যে ঘটনার যে তাকে গ্রেপ্তার করার পরে হেফাজতে নেওয়া হয়েছিল, পরবর্তীকালে জেল হেফাজতে যান জীবনকৃষ্ণ সাহা। এই ক্ষেত্রে মূলত এসএসপি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই যে তদন্ত করা হয়েছিল, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে কলকাতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 80 পাতার এই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ধর্মতলার একটি হোটেলে গিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষকদের একাংশ। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়ে বৈঠক চাকরিহারা শিক্ষকদের। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধীজি যাতে এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি যাতে ফেরে, সেই বিষয়ে আলোচনা হয়। সেজন্য আমরা রাহুল গান্ধীজি এবং সোনিয়া গান্ধীজির সাক্ষাৎ চেয়েছি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের সেই সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন। আসি পরের খবরে। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু। ভাড়া বাড়িতে পড়ে গিয়ে রক্তাক্ত, হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত, আর সেই থেকেই কি মৃত্যু? কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে শালিনী দাসের, মনে করছেন চিকিৎসকরা। তবে হাতের চ্যানেলে পুশ করা ওষুধের বিক্রিয়ার জেরে মৃত্যু কিনা তা ঘিরেও প্রশ্ন উঠেছে। ওষুধের জেরে মৃত্যু কিনা তা জানতে হবে ভিসেরা পরীক্ষা। মৃত চিকিৎসকের দেহের নমুনা পাঠানো হয়েছে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবে। ভিসেরা রিপোর্ট সামনে এলে তবেই স্পষ্ট হবে চিকিৎসকের মৃত্যুর আসল কারণ। আর চিকিৎসকের বাবা তিনি প্রশ্ন তুলেছেন ময়না তদন্ত নিয়ে। ময়না তদন্ত এত তাড়াতাড়ি কেন হলো, প্রশ্ন তার। দেখুন, মৃত্যুর কারণ তো কিছু এরাও কমপ্লিটলি কিছু বলতে পারেনি। আর হসপিটাল বলতে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না, এই ধরনের কথা আমাদের জানিয়েছে। এখন তো আমারও একটু হচ্ছে যে এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা কেন করা হলো। পোস্টমর্টমটা বোধহয় কমপ্লিট হয়েছে নিয়ার অ্যাবাউট 5টা 5:30 গতকাল। আমরা ডেড বডি নিয়েছি ওই দিন রাতে 12:30 1টা নাগাদ কালকে। আজকে তার দাহ? হ্যাঁ, আজকে তার দাহ। যে হসপিটালে কর্মরত ছিল সেই হসপিটালে ওর পোস্টমর্টেম হয়েছে? হ্যাঁ, ওই হসপিটালেই পোস্টমর্টেমটা হয়েছে। আপনার কি অন্য কোথাও করানোর পরিকল্পনা ছিল বা দ্বিতীয়বার করানোর পরিকল্পনা ছিল, তাড়াহুড়ো করা হয়েছে বলছেন? অ্যাকচুয়ালি যদি আমি কারণটা জানতে না পারি, আমি তো অন্য জায়গায় গিয়ে সেরকম পরিকল্পনা করতে পারিনি। তো এখন আমার এগুলো তো আস্তে আস্তে ডাউটটা হয়, সার্কামস্টেন্সেস বিভিন্ন লোকের কাছে জানতে পেরে। এখন এই মুহূর্তে মেডিকেল রিপোর্ট মানে এই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
অর্থাৎ কি থেকে মৃত্যু হলো ওই মহিলা চিকিৎসকের, এখনো তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে। চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন শোনাবো। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে। আমার ইমিডিয়েট সিনিয়র ছিল, কখনোই কোনো অস্বাভাবিক এক জায়গায় লাগেনি, অত্যন্ত হেল্পফুল একজন সিনিয়র ছিলেন। সেই জায়গাটা ছিল, যেটুকু জায়গা এখনো অবধি শুনেছি যে তার মৃত্যুটা একটু আনন্যাচারাল, কিন্তু কি কারণে মৃত্যু এইটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু আমি মূলত যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেডিকেল শিক্ষা এবং আমাদের চারপাশের যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকের দিনে নিজের সাথে নিজের কাছে সুস্থ থাকা, ভালো থাকা, এইটা ক্রমশ কঠিন হয়ে আসছে বলে এই জায়গাগুলোকে দেখে মনে হয়। তাই আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, অথরিটি, টিচার, শিক্ষক, আমাদের সহপাঠী আমরা যারা, তাদের আরো সতর্ক হওয়া উচিত, সংবেদনশীল হওয়া উচিত। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে প্রাথমিকভাবে জানা গেছে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই মহিলা চিকিৎসক, সে কারণে তার হাতে চ্যানেল করে একটি ইনজেকশনও পুশ করা হয়। কিন্তু তারপর কি হলো? আচমকা 30 বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যু হলো কেন? এই প্রশ্ন এখনো রয়ে গিয়েছে, রহস্য রয়ে গিয়েছে। তবে তমলুকের এসডিপিও কি বলেছেন শুনুন। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে।